তো কি বলছিলাম যে সেই সভ্যতার প্রথম থেকে যদি আমরা দেখতে শুরু করি, একেবারে প্রাথমিক দিক থেকে, প্রাথমিক সময় থেকে এখন পর্যন্ত আমরা যদি খেয়াল করি, আমরা দেখব কিন্তু মানুষ বরাবরই কোনো না কোনো সমাজকে আশ্রয় করেই থেকেছে, তাই তো? হ্যাঁ, এবার সমাজের পরিবর্তন ঘটেছে। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদে দেখবে এই বিষয়টা বলা হয়েছে, আরো ভালোভাবে দেখানো হয়েছে যে মানুষ কিন্তু বরাবরই সমাজবদ্ধ জীব। মানুষ কিন্তু বরাবরই সমাজে বাস করে, এরকম নয় সমাজ বিচ্ছিন্ন হয়ে মানুষ বাস করেছে বা করে। মানুষ মাত্রই কি সমাজবদ্ধ জীব, তাই তো? তো সেই সমাজ দর্শন, সেখানে কি তাহলে মূল আলোচ্য বিষয়? যে সমাজ কি, সম্প্রদায় কি, মানুষের যে অনুষ্ঠান প্রতিষ্ঠান সেটা কি, তাই তো? এই সকল বিষয়গুলো কিভাবে অনুষ্ঠিত হয়, সংঘ সমিতি কি আসলে, মানে মানুষের দ্বারা মানুষের কিছু প্রয়োজন সাধনের উদ্দেশ্যে গঠিত যে সকল বিষয়, হ্যাঁ, মানুষের সমাজে বাস করার জন্য যেগুলো করণীয় এবং যেগুলো দরকার, এ সকল বিষয় নিয়ে মানুষ সেখানে যে সকল সংগঠিত করে, যা কিছু ঘটায় বা মানুষের যা কিছু প্রয়োজন সাধন হয় যা কিছুর মাধ্যমে, সেই সকল সম্পর্কিত আলোচনা হচ্ছে কি সহজ কথা একেবারে সমাজ দর্শন। রাষ্ট্র দর্শন কি না, একটা রাষ্ট্র তার কাঠামো কেমন হবে, রাষ্ট্রর উদ্দেশ্য কি হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের নিয়ম কানুন কি হবে, রাষ্ট্রের যে প্রধান, রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, কোনো দেশ রাষ্ট্রপতি শাসিত, কোনো দেশ প্রধানমন্ত্রী শাসিত, আমাদের দেশ প্রধানমন্ত্রী শাসিত, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত। তো এই সকল দেশের কাঠামো কেমন হবে, কিভাবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, তার পাওয়ার কি হবে, এই সকল বিষয় সম্পর্কিত, মানে একটা রাষ্ট্রকে সুসম্পন্নভাবে বা সুসম্পন্ন কথাটা হচ্ছে বলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে সকল বিষয়ের প্রয়োজন হয়, সেই সকল বিষয় সম্পর্কিত দার্শনিক আলোচনা, সেগুলো কি, বা সেই সকল বিষয়ের মূল তাত্ত্বিক আলোচনা, সেটাই হচ্ছে কি পলিটিক্যাল ফিলোসফি। সোশ্যাল ফিলোসফি কোনটা না, আমাদের সমাজ, মানুষ যে সমাজে বাস করে, সেই সমাজ সম্পর্কিত বিভিন্ন আলোচনা, হ্যাঁ, সমাজের ভালো মন্দ, হ্যাঁ, সমাজের ঔচিত্য অনৌচিত্য, সমাজে বসবাসকারী মানুষের আর কি কি প্রয়োজন হয়, সমাজে বসবাসকারী মানুষের আর কি কি প্রয়োজন হয়, মানে সমাজে বাস করাকালে, সেই সম্পর্কিত ডিটেলস বা সেই সম্পর্কিত তোমার একটা তাত্ত্বিক আলোচনা, সেটা হচ্ছে সমাজ দর্শন। তো যাই হোক, আমাদের সমাজ এবং রাষ্ট্র দর্শন, তার প্রথম কি সমাজ দর্শন। সমাজ দর্শন কি, যে সমাজে যে মানুষ বসবাস করে, মানুষ যে সমাজবদ্ধ জীব, তো সেই সমাজবদ্ধ জীবের জন্য, সমাজবদ্ধ জীব বলছি মানুষকে, তাহলে আমরা এটাও বলছি যে মানুষ সমাজে বাস করে, তাহলে একদম প্রথমেই প্রশ্ন উঠবে একজন দর্শনের আলোচনা, এটা অন্য কিছু নয়, যে তাহলে সমাজটাই বা কি, সমাজ কাকে বলবো আমরা, সমাজ কথাটা যে ইউজ করছি বারবার ধরে, সেই সমাজটা তাহলে কি, সেই সমাজ সম্পর্কেও বিভিন্ন মতভেদ আছে এবং বিভিন্ন তোমার কি বলবো, সবার একটা মতের মিলনও আছে, মানে এই সমাজ প্রসঙ্গে। তো সেই সকল বিষয় আমরা আলোচনা করব প্রথমে, তারপর আমরা অন্যান্য বিষয়ে যাব। যাই হোক, তাহলে সমাজ কি, ম্যাকাইভার ও পেজ, এই বইটা খুব ইম্পর্টেন্ট। ম্যাকাইভার ও পেজ কে অনুসরণ করে বলা যেতে পারে যে সমাজ হলো কি সামাজিক সম্পর্কের জটাজাল বা জটিল বুনট, তাই তো, যা নিয়ত পরিবর্তনশীল। সামাজিক সম্পর্কের জটাজাল মানে প্রচুর সামাজিক যে বিভিন্ন সম্পর্ক, তার সম্পর্কের জটাজাল, তাই তো, সেটাই হচ্ছে কি, এবং সেই জটাজাল কি, যে জটাজালটা নিয়ত পরিবর্তনশীল, তাই তো।
ইট ইজ দ্য ওয়ে অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। এটা একটা সামাজিক সম্পর্কের বা সম্বন্ধের জটাজাল এবং এটা সর্বদা পরিবর্তনশীল, তাই তো? এটা হচ্ছে কে বলছেন? ম্যাকাইভার ও পেজ বলছেন যে সমাজ কি। তো এরপর দেখা যাচ্ছে যে তাহলে এই যে সমাজের যে জটা জাল, সেটা সেটা কিভাবে, এটা বহুকাল ধরে, ওই যে বললাম যে প্রথমে যখন যে মার্কস যখন দেখাচ্ছেন ঐতিহাসিক বস্তুবাদে, দেখাচ্ছেন কি সমাজ, কিন্তু সমাজের প্রচুর পার্থক্য দেখাচ্ছেন এক একটা সমাজের। আদিম সাম্যবাদী সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, দাস সমাজ, তাই তো? আদিম সাম্যবাদী, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, এই পরপর যে সমাজগুলো হয়ে আসছে প্রত্যেকটাই সমাজ, কিন্তু প্রত্যেকটা সমাজের মধ্যে জটাজাল বা জটিল বুনট যে জালের কথা বলছি, যে সামাজিক সম্বন্ধের যে জাল, সেটা কিন্তু, বা সমাজ, শুধুমাত্র যদি সামাজিক সম্বন্ধ বলি, যে সামাজিক সম্পর্ক বা সম্বন্ধ, এটার কিন্তু বিভিন্ন পরিবর্তন, তাই তো? বিভিন্ন পার্থক্য প্রত্যেকটা সমাজে আমরা লক্ষ্য করেছি। তো তাহলে এই সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে এবং বহু বিচিত্র রকমের সম্পর্ক হতে পারে। একই সমাজ বসবাসকারী মানুষের সম্পর্ক বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম হতে পারে। আবার কি, যে যুগ অনুযায়ী, কাল অনুযায়ী সমাজের মধ্যে সেই সম্পর্কগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। তো যাই হোক, এই সকল বিষয়কে লক্ষ্য করে সেই ম্যাকাইভার পেজই আবার বলছেন কি, যে সমাজ হলো কতকগুলি রীতিনীতি, প্রথা, আচার আচার বিধি, এক সুসংগত তন্ত্র বা ব্যবস্থা, যেখানে কর্তৃত্ব আছে আবার সহযোগিতা আছে, গোষ্ঠীবদ্ধতা আছে আবার গোষ্ঠীগত ব্যবধানও আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে এবং স্বাধীনতাও আছে। তাহলে সেই সামাজিক সম্পর্ক বা সামাজিক সম্বন্ধ বা যে জটিল বুনট বা জাল বলা হচ্ছে, সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে ম্যাকাইভার পেজ কি বলছেন, যে সমাজ হলো আসলে কি কতকগুলি রীতিনীতি, প্রথা, আচারবিধির এক সুসংগত তন্ত্র বা ব্যবস্থা, যেখানে কি হয়, যেখানে কর্তৃত্ব আছে আবার সহযোগিতাও আছে, যেখানে গোষ্ঠীবদ্ধতা আছে আবার গোষ্ঠীগত ব্যবধানও আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে আবার স্বাধীনতাও আছে। তো এই সকল বিষয়গুলো, এটা কি নানা বিচিত্র নানা রকমের হয়ে থাকে। সোসাইটি ইজ এ সিস্টেম অফ ইউজেস অ্যান্ড procedure of authority and mutual aid of many groupings and divisions of controls of human behavior and of liberties. Society ম্যাকাইভার পেজ। তো এই মানব সম্বন্ধের বা মানুষের পারস্পরিক সম্বন্ধের এই জীবন্ত জটাজালি কি সমাজ। একটা সমাজকে যদি ভালো করে একটু দেখো, তাহলে বোঝা যাবে যে এই যে কথাগুলো বলা হলো, দেখো এই সকল কিছুই কিন্তু একটা সমাজের মধ্যে বর্তমান। ধরো যে কোনো একটা সমাজকে ধরে নাও, যে কোনো একটা পশ্চিমবঙ্গের কোনো একটা সমাজ ধরো, কোনো বিহারের কোনো সমাজ ধরো, কোনো একটা পাহাড়ি সমাজ ধরো, যে কোনো একটা সমাজকে ধরো, তো সেখানে দেখো সকল কিছুই আছে। কি কি আছে? রীতিনীতি তো আছে। রীতিনীতি দেখবে প্রত্যেক সমাজ ভেদে রীতিনীতিও ভিন্ন ভিন্ন হয়। তো দেখবে একটা হিন্দু সমাজের রীতিনীতি কিছু আলাদা হয়, একটা মুসলমান সমাজের রীতিনীতি আলাদা হয়, আবার একটা পাহাড়ি সমাজের একটা রীতিনীতি আলাদা হয়, আবার একটা আদিবাসী সমাজের রীতিনীতি আলাদা হয়। রীতিনীতি এটা একটা সমাজের রীতিনীতি ছাড়া চলতে পারে না। তারপর কি, প্রথা ও আচার বিধি, সেই রীতিনীতি থেকে রিয়াইভ করছে প্রথা এবং আচার বিধি। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রিলিজিয়ান অনুযায়ী, বিভিন্ন স্থান অনুযায়ী, দেখো সম্প্রদায়ের মধ্যে কি আছে না, প্রথা এবং আচারের পার্থক্য আছে। প্রথা এবং আচার নিয়ে আমরা আলোচনা করব, কোনটাকে প্রথা বলবো কোনটাকে আচার বলবো, তাই তো? অ্যাকচুয়ালি কিছু লোককথা, লোককথা মানে কি, বা সেই সম্প্রদায়ে সেই সমাজে আমরা কি হচ্ছে না, আমাদের মধ্যে বহু কাল ধরে চলে আসছে কিছু কথা, কিছু নিয়ম কানুন, কিছু বিধি, কিন্তু এর উৎপত্তি, এর উদ্গাতা কেউ জানে না যে হ্যাঁ আমাদের এটা করতে হয়। দেখবে এরকম প্রত্যেক সমাজে এরকম আছে, এটা করা উচিত। হ্যাঁ, তো এই কিছু আছে, সেগুলো কিন্তু কেউ উদ্গাতা কেউ জানে না, কিন্তু হ্যাঁ এটা করতে হয়, এই ফ্যামিলির এটা নিয়ম, এই করতে হয়। দেখবে এরকম কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলোকে
প্রথা এবং আচারের মধ্যে ফেলা হবে। তো যাই হোক, এবং এই সকল কিছু আছে, এবং তাছাড়া কি আছে, যেখানে কর্তৃত্ব আছে, সহযোগিতা আছে। একটা সমাজের মধ্যে কেউ দেখবে একজন কি বলবো, কর্তৃত্ব স্থানীয় ব্যক্তি পাওয়া যাবে, সে সকল কিছু কন্ট্রোল করছে বা সকল কিছু হত্যাকর্তা, এরকমও ব্যক্তি পাওয়া যাবে, তার কথা সবাই শুনছে, এরকমও আছে। আবার কি আছে, তিনি আবার কোনো কিছুতে সহযোগিতাও করছেন। আবার গোষ্ঠীবদ্ধতা আছে, আবার গোষ্ঠীগত ব্যবধানও আছে। একই সমাজের মধ্যে অনেক গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠীগত পার্থক্যও আছে। আবার এই সব গোষ্ঠীগুলো মিলিয়ে আমি যখন সমাজকে ধরবো, এই এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর কি আছে, যে গোষ্ঠীগত ব্যবধান। এক গোষ্ঠী থেকে আরেকটা যদি ব্যবধান না থাকে, পার্থক্য করতে পারবো না। কিন্তু সকল গোষ্ঠী নিয়ে যে সমাজ গঠিত হয়, প্রত্যেক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, প্রত্যেকের মধ্যে আবার ঐক্যও আছে, তাই তো? তাহলে গোষ্ঠীগত ঐক্যও আছে, ব্যবধানও আছে। আবার তাহলে প্রথমে কি হলো, গোষ্ঠী মনোভাব, একটা গোষ্ঠীগত ঐক্য। আবার এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর ব্যবধান, একই সমাজের অন্তর্ভুক্ত। আবার পুরোটা টোটালটা সমাজ হিসাবে যদি দেখি, তাহলে সেই তাদের মধ্যে ঐক্য এসে পড়ে, যে ওই সব গোষ্ঠীগুলো কিন্তু একই সমাজের গোষ্ঠী। তো এরকম আছে। আবার কি, মানুষের আচরণের সীমাবদ্ধতাও আছে, স্বাধীনতাও আছে। যে একটা সমাজে বসবাসকারী মানুষের স্বাধীনতা আছে অবশ্যই, কিন্তু আবার সীমাবদ্ধতাও আছে, যে একেবারে যথেচ্ছ আচরণ, যথেচ্ছ স্বাধীনতা কিন্তু নেই, যা খুশি করতে পারে না সে, তাই তো? তো এই সমাজ মানে কি, সমাজ একটা সামাজিক সম্পর্কের প্রচুর, মানে কি বলবো, বিন্যাস। বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্ক, পারস্পরিক সামাজিক সম্পর্ক নিয়েই কিন্তু কি হয় না, সমাজ গড়ে ওঠে। এরপর আমরা এই সমাজ সম্পর্কে আরো একটু অন্যদের কথায় যাব। গিসবার্টও সেই একই কথাই বলছেন, যে সমাজ হলো সম্বন্ধের এক জটিল বুনট বা জাল। ওই জটা জাল এই একই হলো, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্পর্কে যুক্ত থাকে। ওই একই কথা বলা হলো, একটু ভাষাটা চেঞ্জ করা হলো। এটা হচ্ছে, গিসবার্ট বলছে একটা জটিল বুনট বা জাল, যার সাহায্যে কি হয় না, প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর সাথে আন্তর সম্পর্কে যুক্ত থাকে, একটা আন্তরিক সম্পর্কে, একটা মানসিক সম্পর্কে যুক্ত থাকে। তো তাহলে এই মানে গিসবার্ট তিনি দেখাতে চাইছেন কি, সামাজিক সম্পর্কটা এটা পুরোটাই কি মানসিক সম্পর্ক একটা, তাই তো? এটা কোনো শুধুমাত্র শারীরবৃত্তীয় সম্পর্ক নয়, এটা সর্বদা একটা মানসিক সম্পর্ক। তাহলে এই জন্য পরবর্তী ক্ষেত্রে আমাদের বলা হবে যে আমাদের যেমন ওই সমচেতনা, সমমনোভাব, আমরা বোধ, আমরা চেতনা, এই সকল কথাগুলোর প্রসঙ্গ আসবে, সেগুলো আমরা আলোচনা করব। যে আসলে সমাজে বসবাস করার ফলে মানুষের একে অপরের মধ্যে একটা মানসিক সম্পর্ক, মানসিক সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে কি হয় না, আমরা সমাজে একে অপরের সঙ্গে সঙ্গবদ্ধ বা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়ি। সেটা কি, আসলে মানসিক একটা সম্পর্কে যুক্ত হয়ে পড়ি, তাই তো? তো জড় বস্তুকে সমাজবদ্ধ বলা যায় না, কেন না, জড় বস্তুর মধ্যেই মানসিক সম্বন্ধ এটা থাকে না, তাই তো? জড় বস্তুর যেহেতু কোনো চেতনা থাকে না, বা মানসিক কোনো কিছু থাকে না, সেই জন্য আমরা এটা কখনোই বলি না যে জড় বস্তু ও সমাজবদ্ধ। আমরা শুধু বলি এই যেগুলো চেতন, বিশেষ করে মানুষ, অন্যান্য প্রাণীও সমাজবদ্ধ জীব, তাদেরও সমাজ আছে। কুকুরেরও দেখবে একটা হয়তো সমাজ, এখনকার যেগুলো হয়তো বাড়িতে পোষা হলো একটা বা দুটো, সেগুলোর আমরা ঠিক একটা সমাজ বলতে পারি না। তথাপি আমরা হয়তো কুকুর মানুষ নিয়ে আমরা সমাজ বলে দিতে পারি, কেননা ওই কুকুরও কিন্তু ওই বাড়ির লোকগুলোকে নিজের লোকই মনে করে, তার একটা কি বলবো, একজন খুব কাছের লোক হিসেবে মনে করে। তো তাহলে আরেকটা ব্যাপার লক্ষ্য করবে, কুকুরেরও কিন্তু দেখবে একটা সীমা রেখা থাকে। এক কুকুর অন্য কুকুরের সীমা রেখায় ঢুকবে না, সে তার মধ্যেই থাকবে। তো যাই হোক না কেন, এরকম প্রত্যেকটা প্রাণীরই, মানে বেশিরভাগ প্রাণীরই কিন্তু সমাজ আছে। জঙ্গলেও কিন্তু বাঘ সিংহর একটা সমাজ আছে, শিয়ালের একটা সমাজ আছে, একটা সমাজ কিন্তু থাকে। একেবারে ভব ঘুরে যারা নয়, মানুষের মধ্যেও আছে। যেমন ধরো যারা
যাদের স্থায়ী কোনো বাসস্থান নেই, যারা যাযাবর, তো সেই ক্ষেত্রেও কিন্তু বিতর্ক হয় যে তাদের ওটাকে সমাজ বলবো নাকি ওটাকে সমাজ বলবো না। তো যাই হোক, এরকম কিন্তু মানুষ ছাড়াও অন্যান্য মনুষ্যেতর প্রাণীরাও কিন্তু সমাজবদ্ধ। কিছু কিছু সমাজবদ্ধ নয়, কিন্তু বেশিরভাগটাই কিন্তু তারা সমাজবদ্ধ। তো কিন্তু তাদের কি মানসিক এই সম্বন্ধটা মানুষের মতো এতটা হয় না। কেন? মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তো যাই হোক, প্রথম কথা, জড়ের কোনো সমাজ হয় না, কেননা তার এই মানসিক বা এই চৈতন্য বা চেতনার ব্যাপারটা থাকেই না। আর কি মানুষের সমাজ, এখানে যে প্রসঙ্গ হচ্ছে সেটা মানুষের, অবশ্যই সমাজটা হচ্ছে মানুষের। কেন? এটা আমাদের, আমরা হচ্ছে কি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এবং আমাদের সমাজ নিয়ে এখানে আলোচনা হচ্ছে, অন্যদের সম্পর্কে নয়। যাই হোক, তাহলে সমাজ হলো সামাজিক সম্পর্কের একটা জটাজাল, ম্যাকাই ভার্পেজ, এবং জটাজালকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে সমাজ হলো কি, এটা হচ্ছে কতকগুলি রীতিনীতি, প্রথা, আচার, অনুষ্ঠান ইত্যাদির কি সুসংগত ব্যবস্থা বা তন্ত্র, যেখানে কি সহযোগিতা আছে, সেখানে কর্তৃত্ব আছে, গোষ্ঠীবদ্ধতা আছে, গোষ্ঠীগত পার্থক্য বা ব্যবধানও আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে, আবার স্বাধীনতাও আছে। আবার কি গিসবার্ট বলছেন যে এই যে সামাজিক সম্বন্ধ, সামাজিক সম্বন্ধের বুনট বা জাল, সেটা এই জালে কি হয়, এই সম্বন্ধে কি হয় যে প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে অন্তর সম্পর্কে যুক্ত থাকে। অন্তর সম্পর্ক কি? এটা অবশ্যই মানসিক মানসিক সম্পর্ক। এই মানসিক সম্পর্কটা, এটা কিন্তু জড় বস্তুর মধ্যে হতে পারে না, এটা অবশ্যই চেতনের মধ্যে সম্পর্ক। আর কি যে তাহলে সামাজিক আমরা এই যে আলোচনা করলাম সমাজ সম্পর্কে, এই শেষে আমরা যেটা মোটামুটি লাস্টে যেটাই আমরা উপস্থিত হলাম কি কিসে, আস্তে আস্তে, যে সামাজিক সম্পর্ক আসলে সেটা কি মানসিক সম্পর্ক, তাই তো? এটা অবশ্যই আরেকটা কি, এটা মানুষের একে অপরের সম্পর্ক। তো এই যে সামাজিক সম্পর্ক, এটার দুটো বৈশিষ্ট্য আমরা বলতে পারি বা পেতে পারি। একটা হচ্ছে কি, একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা। 2 নাম্বার হচ্ছে সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। দেখো, একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা, আর একটা জেনারেল লক্ষ্য, একটা সাধারণ উদ্দেশ্য, একটা বা লক্ষ্য, সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য, উদ্দেশ্যের ধারণা, এটা এই দুটো একমাত্র মানুষেরই হতে পারে। সিংহের এরকম কোনো পরিকল্পনা থাকে না যে আমি 6 মাস পর কি খাবো বা 2 মাস পর কি খাবো, সেটা পরিকল্পনা করতে হবে, এটা এই জন্য আমাকে জমাতে হবে। কিন্তু মানুষের থাকে। মানুষের আমরা পরের বছর কি হবে, পরের 10 বছর কি হবে, 50 বছর কি হবে, সেই সবও কিন্তু ভেবে রাখি আমরা। এরপর কি হতে পারে এরকমও কিন্তু আমরা ভাবি। এই কাজটা করলে এর এফেক্ট কি হতে পারে সেটাও ভাবি। কিন্তু অন্যান্য মনুষ্যেতর প্রাণীদের মধ্যে এই দুটো বৈশিষ্ট্য একসঙ্গে উপস্থিত থাকে না। একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা, সেটা থাকে, সব মনুষ্যেতর প্রাণীদেরই থাকে। কিন্তু এই যে সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা, এটা কিন্তু শুধু মানুষদেরই থাকে। তো এই দুটো যদি বৈশিষ্ট্য থাকে, তখন কি হবে, সেখানে আমরা সামাজিক সম্পর্কের কথা ভাবতে পারি, সূত্রপাত ঘটাতে পারি। একটা উদাহরণ আছে খুব সুন্দর, যে একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, এক ব্যক্তি একই বাগানে দুজন ব্যক্তি হয়তো ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তো দুই ব্যক্তি একই সময়ে একই বাগানে ঘুরে বেড়ালে এবং একই বিষয়ের প্রতি মনোযোগী হলেও তাদের মধ্যে সামাজিক সম্পর্কের সূত্রপাত হয় না। সামাজিক সম্পর্কের সূত্রপাত হয় কখন? যখন তাদের একজন অন্যজনের উপস্থিতি সম্পর্কে সচেতন হয় যে আরেকজনও আছে, এবং একজন অন্যজনকে অভিনন্দন জানায়, ওয়েলকাম করে, যে আসুন, আচ্ছা আপনি এই ব্যক্তি, আসুন আসুন একসাথে আমরা ঘুরি, তাহলে ভালো হয়। কেবল তখনই সামাজিক সম্পর্কের সূত্রপাত হয়। তাহলে এই যে সামাজিক সম্পর্ক, এই যে জটিল বুনট, এই যে জাল, হ্যাঁ, এই যে আমরা বলছি, এটা তাহলে একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা, আর একটা কি সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। একের ওই যে দুজন ব্যক্তি একই বাগানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যদি একে অপরের মধ্যে কথা না হয়, একে অপরের সম্পর্কে সচেতন না হয়,
উপস্থিতির সম্পর্কে একে অন্যের চেতনা যদি না থাকে, তাহলে এখানে সামাজিক সম্পর্কের কোনো কথাই আসে না, প্রসঙ্গই আসে না। কিন্তু একজন যখন অপরজনের উপস্থিতি সম্পর্কে সচেতন হয় এবং একজন অপরজনকে ওয়েলকাম করে যে চলুন তাহলে একসাথেই ঘোরা হোক, মানে কি একটা সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা এখানে চলে আসলো যে আমরা একসাথে ঘুরবো, একা একা ঘুরে ভালো লাগছে না, পার্কের ভিতরে দুজন হলে ভালো হয়, আমরা একটু গল্প গুজব করবো, মানে কি একটা লক্ষ্য বা দেখুন সাধারণ। তো দেখো এখানে কিন্তু সামাজিক সম্পর্ক, এই জন্যই গিসবার্ট বলছেন এই সামাজিক সম্পর্ক পুরোপুরি কি একটা মানসিক সম্পর্ক, মানসিক ব্যাপার, তাই তো। তো গিডিংস একই বলেছেন কি সমভাব বা সমচেতনা। আর কুলে একজন দার্শনিক, গিডিংস একজন দার্শনিক, গিডিংস বলছেন কি একই বলছেন সমভাব বা সমচেতনা, আর কুলে বলছেন যে আমরা বোধ বা আমরা চেতনা। দেখো প্রত্যেক সমাজের মধ্যেই এই সমভাব বা সমচেতনা, কনসাসনেস অফ কাইন্ড বা আমরা বোধ বা আমরা চেতনা, ওই ফিলিং, এই ব্যাপারটা কিন্তু থাকে, যে কোনো সমাজ বলো। তো একটা তুমি আমরা এখন বলি যে যত সমাজ সভ্য হচ্ছে আত্মিক সম্পর্ক সরে যাচ্ছে, সবাই একটু স্বার্থপর হচ্ছে আস্তে আস্তে, নিজের ছাড়া আর কিছু বুঝছে না। যেটা প্রাচীনকালে বা আমরা হয়তো 20 বছর আগেও যে সমাজ দেখেছি, সেই সমাজে, গ্রাম্য সমাজে তার যে ভ্রাতৃত্ববোধ, তার এক পারস্পরিক যে সহযোগিতা, সহমর্মিতা, সেই ব্যাপারগুলো কিন্তু বর্তমান শিক্ষিত আধুনিক সমাজে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু তথাপি যাই হোক না কেন, মানে সমাজের যেটা সাধারণ দেখো সেটা কিন্তু আছে, যে সমভাব বা সমচেতনা, আমরা বোধ আমরা চেতনা। আগে সমাজের গঠিত হতো, তার যে সম্পর্ক, তার যে জাল, সেটা অন্যভাবে হতো, এখন বর্তমানে অন্য হবে, কিন্তু একটা কমন যে ব্যাপার, যে সমভাব বা সমচেতনা বা আমরা বোধ বা আমরা চেতনা, এটা কিন্তু আছে, এটা অন্যভাবে আছে। দেখো যে আমরা একটা পাড়ায় বাস করি, দেখবে এরকম আমরা বলি আমাদের পাড়াতে এই হয়, এই বৈশিষ্ট্য, দেখবে এই ব্যাপারগুলো থাকে। তো তাহলে কি সমচেতনা বোধ, তাই তো। তো এই সমচেতনা বোধটাই হচ্ছে সমাজের মূল, সেটা বলছেন কে? গিডিংস। স্কুলেও একই কথা বলছেন যে আমরা বোধ বা আমরা চেতনা, এই আমরা বোধ বা আমরা চেতনাই হচ্ছে সমাজের একেবারে মূল। তো এই জন্য গিডিংস কি বলছেন, এই সমবোধ বা সমচেতনা, এটার উপর প্রাধান্য দিয়ে যে সমাজ তাহলে কি না, সমাজ হলো সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে এবং সেজন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। গিডিংস কি বলছেন, এই সমমনোভাব, যে আমরা বোধ সমমনোভাব, আমরা তাহলে একই মনোভাব সম্পন্ন ব্যক্তিদের মধ্যে কি এক একটি সমাজ গড়ে ওঠে, এক সমাজে বসবাসকারী ব্যক্তিরা সবাই কি সমমনোভাবাপন্ন, এরকম একটা সিদ্ধান্তে আসা হচ্ছে। অ্যাকচুয়ালি কি সম্পর্কটা একটা মানসিক সম্পর্ক, একে অপর একটা মানসিক সম্পর্কে যুক্ত, এটা সবাই মানছেন। কিন্তু এই যে সমভাব বা সমচেতনা, যে সবাই একই মানসিকতা সম্পন্ন, সেটা অনেকে নাও মানতে পারে, কিন্তু এটা গিডিংস এর কথা, যে সমাজ হলো কি সম মনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে এবং সেজন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। সবাই একই মনোভাবাপন্ন এবং একে অপরকে সচেতন যে আমরা সবাই একই মনোভাবাপন্ন এবং আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য, একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে, এই জন্য আমরা সবাই কাজ করছি, এরকমটা। তো যাই হোক, এরপর এই যে সামাজিক সম্পর্ক, এই সামাজিক সম্পর্ক বহু প্রকারের, বিচিত্র প্রকারের হতে পারে। এই সামাজিক সম্পর্ক পারিবারিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, নৈপাত্তিক হতে পারে, বন্ধুত্বমূলক হতে পারে, বিদ্বেষমূলক হতে পারে। এসবের
প্রতি ক্ষেত্রেই পারস্পরিক সম্বন্ধ বা সম্পর্কে চেতনা এবং ঐক্যবোধ থাকার জন্য সবগুলো কি সামাজিক সম্পর্ক। দুটো বৈশিষ্ট্য আমরা উপনীত হয়েছিলাম, যে একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা এবং সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। তো এই সকল কিছুর ক্ষেত্রেই কিন্তু আমাদের এগুলো থাকে, তাই তো। তো এই জন্য এই সামাজিক সম্পর্ক বহু বিচিত্র ধরনের হতে পারে। পারিবারিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, নৈবাত্তিক, বন্ধুত্বমূলক, বিদ্বেষমূলকও হতে পারে। বিদ্বেষমূলক এটাও সামাজিক সম্পর্ক। তো এটা শুধু কি আমরা সম্প্রদায়তেও দেখব গিয়ে যে আমাদের এই সম্বন্ধ বা সম্পর্কগুলো, হ্যাঁ, একদম সমাজের পর যেটা আসছে সম্প্রদায় আরো ক্লিয়ারলি, যে আমরা সার্বিক উদ্দেশ্য সাধনের জন্য যখন মিলিত হব সেটা কি সম্প্রদায়। সেই সম্প্রদায়ে সেটা কিন্তু শুধু সহযোগিতা সেটা নয়, একে অপরের মানে শুধু বন্ধুত্বপূর্ণ এটা নয়, হিংসাও কিন্তু এটা সম্প্রদায়ের একটা বৈশিষ্ট্য, বা একে অপরের মধ্যে বৈমনভাব এটাও কিন্তু সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সেটা আমরা দেখব। তো যাই হোক, এই যেটা আমরা বলছিলাম যে শুধু আমাদের মানুষের নয়, আমাদের কিন্তু মনুষ্যতর প্রাণীদের, এদেরও কিন্তু সমাজ বর্তমান, যে কি ঐক্যবোধজনিত গোষ্ঠী জীবন যেখানেই সেখানেই কি সমাজ। সেই ঐক্যবোধজনিত গোষ্ঠী জীবন সেটা কিন্তু শুধু যে মানুষের সেটা নয়, তাই তো। তো মানুষ ছাড়াও বিভিন্ন মনুষ্যতর প্রাণীদের মধ্যেও সমাজ বর্তমান, হ্যাঁ, যে পিপিলিকা, মৌমাছি, ভ্রমর, কীটপতঙ্গ, পশু, পাখি ইত্যাদির মধ্যেও কিন্তু তাদের একটা সমাজ আছে, তারা একটা সমাজে বাস করে। দেখবে পাখিদের মধ্যেও তারা কিন্তু প্রতিদিন মোটামুটি একটাই গাছে এসে তারা থাকবে, সেখানে যদি প্রবলেম না হয়, গাছ ফাছ কেটে না দেয়, দেখবে এক ঝাঁক পাখি ওখানেই থাকছে, সকালবেলায় যাচ্ছে, সন্ধ্যাবেলায় আসছে, আবার সন্ধ্যাবেলায় এসে ক্যাচের ম্যাচের করছে। তো একদল হাতিও যখন কি যায় আসে কোথাও, দেখবে একসঙ্গে, দু একটা দলছুট হয়ে গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারাও যদি পরে আবার দেখা হয় তারা আবার সেই দলে ভিড়ে যায়। ঠিক একইভাবে প্রত্যেক পশু পাখির ক্ষেত্রেই। তো আরেকটা কি না, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কেবল চেতনাগত মিল বা ঐক্যই থাকে না, যেটা বলছিলাম যে অনৈক্যও কিন্তু আমাদের মধ্যে থাকে, যে শুধুমাত্র ঐক্য শুধুমাত্র মিল সেটা নয়, আমাদের মধ্যে কিন্তু অনৈক্যও কিন্তু থাকে। বন্ধুত্ব ও সহযোগিতা যেমন সামাজিক সম্পর্ক, সেরকম শত্রুতা বিরোধিতাও কিন্তু সামাজিক সম্পর্ক, তাই তো। তো সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্কই হলো মুখ্য সামাজিক সম্পর্ক, আর এই তোমার শত্রুতা ও বিরোধিতা এটাও সামাজিক সম্পর্ক, কিন্তু এটা গৌণ সামাজিক সম্পর্ক। তো যাই হোক, তো একটা সমাজে বসবাস করছি আমরা, ধরো ছোট থেকে যে সমাজে, যে ছোট থেকে দেখো পরপর আমি বলছি, ধরো একটা পাড়াতে আমরা মানুষ, একটা পরিবারে মানুষ, সর্বপ্রথম পরিবারও কিন্তু একদম প্রাথমিক সমাজ বলা যেতে পারে এই অর্থে। তারপরে কি একটা পরিবার, একটা তারপরে কি আমরা একটা পাড়া, দেখবে গ্রামের মধ্যে পাড়া ভাগ থাকে, এই পাড়া ওই পাড়া ওই পাড়া, বা শহরের মধ্যেও থাকে, সেটা অন্য অর্থে। গ্রামের মধ্যে পাড়াগুলো তৈরি হয় দেখবে এক একটা কাস্টের জাতি নিয়ে, এখনো দেখবে এইটা দেখবে কায়স্থ পাড়া, এটা ব্রাহ্মণ পাড়া, এটা নাপিত পাড়া, দেখবে আমাদের ওদিকে ওরকমই ছিল, বেশিরভাগ ক্ষেত্রে ওরকমই। আস্তে আস্তে কি কলকাতা দিকেও বা শহর কেন্দ্রে এখানে পাড়া আছে, এখানে পাড়াগুলো এখানে মিক্সড, এখানে পাড়াগুলো হচ্ছে মিক্সড, কিন্তু এখানে পাড়া পরিবার, তারপর সেই পাড়া একটা কোনো থানার মতো টোটাল আমরা যখন অ্যাড্রেস লিখি গ্রামেই, আমাদের পোস্টঅফিসেই, আমাদের ব্লক বা কেউ চাই সেটা আমার ডিস্ট্রিক্ট, তারপর আমাদের রাজ্য। দেখো পরপর প্রত্যেকটা কিন্তু সমাজ, আমরা প্রত্যেকটাকে আমরা একটা ক্ষুদ্র বৃহৎ সমাজ, প্রত্যেকটাই দেখো আমার সঙ্গে এখানে একে অপরের সম্পর্কে আমরা সচেতন আছি এবং জানা কেন আমাদের এটা এইসব বিষয় সামাজিক সম্পর্ক মানুষ সেই দিক দিয়ে, এবং সেখান থেকে আরেকটা ব্যাপার, শত্রু এবং সামাজিক সম্পর্ক সেটা মুখ্য নয়, এখান থেকে গিজবার্ড একটা সংজ্ঞা দিচ্ছেন এই দুটোকে সঙ্গে নিয়ে। গিজবার্ড এর আগে কিন্তু একটা সংজ্ঞা দিয়েছিল, তো সামাজিক সম্পর্ক বা সমাজ পুরোপুরি ভাবে এক মানসিক ব্যাপার। আরেকটা কথা এই প্রসঙ্গে
আনা হলো বা আসলো যে শত্রুতা বিরোধিতা হচ্ছে সামাজিক সম্পর্ক। তো এই সকল বিষয় যেহেতু একাধিক বিষয় আসছে, সবগুলোকে এক করে তিনি একটা সংজ্ঞা দিতে চাইছেন, সেটা কি সমাজ যদি কেবল মিল ও ঐক্যের উপর নির্ভর হয় তাহলে সামাজিক বন্ধন অতিমাত্রায় শিথিল হয়ে পড়ে এবং সেক্ষেত্রে পারস্পরিক দেওয়া নেওয়া আদানের কোনো অবকাশ থাকে। সমাজে বিরোধিতারও প্রয়োজন আছে। তাহলে সামাজিক যে সম্পর্ক সেটা শুধু মিল ও ঐক্যের উপর নয়, সেখানে বিরোধিতার প্রয়োজন আছে। সত্য বিরোধিতা কিন্তু সামাজিক সম্পর্ক। তো এই সামাজিক সম্পর্ক অবশ্যই এটা মুখ্য সামাজিক সম্পর্ক নয়, তবে এটা মুখ্য সামাজিক সম্পর্ক নয়। তো এরপর তাহলে সেটা দিয়ে সব মানুষের যদি সমাচরণ সমাজবুদ্ধি থাকে তাহলে তাদের মধ্যে সামাজিক আদান প্রদানের সহযোগিতার সম্পর্ক হতে পারে এবং সমাজ যদি সহযোগিতা সহমর্মিতা দিয়ে ওঠে তাহলে সেই সমাজ মানেই কি অবশ্যই সেখানে তোমার কি যে পারস্পরিক শত্রুতা, পারস্পরিক বিরোধী, তো মতের অমিল এখানে তাহলে সেখানে বৈচিত্র্যপূর্ণ সমাজ হবে। তো যাই হোক, তাহলে সমাজ সম্পর্কে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তাহলে সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল, যার কি সর্বদা বা নিয়ত পরিবর্তনশীল, তাই তো? তো it is the social web it is the web of social relationship, it is always বলা হচ্ছে যে এই তাহলে জাল, এই জটিল জাল, এটা কি যে এই যে জটাজাল যাকে বলছি সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে আবার ম্যাকাইভার পেজ বলছেন যে সমাজ হলো কতগুলি রীতিনীতি, প্রথা, আচার বিধির এক সুসংগত তন্ত্র বা ব্যবস্থা, যেখানে কর্তৃত্ব আছে, আবার সহযোগিতা আছে, গোষ্ঠীবদ্ধতা আছে, আবার গোষ্ঠীগত ব্যবধানও আছে, মানুষের আচরণের সীমাবদ্ধতা আছে, আবার স্বাধীনতাও আছে। গিসবার্ট বলছেন ওই একই কথা, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল বুনট বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্পর্কে যুক্ত থাকে, মানে মানসিক সম্পর্কে যুক্ত থাকে। এবং এই যে মানসিক সম্পর্ক, এটা এই মানসিক সম্পর্ক বা আত্মিক সম্পর্ক যুক্ত থাকে একে অপরে, সেটা কি বলা হচ্ছে সামাজিক সম্পর্ক। সেই আত্মিক সম্পর্ক বা মানসিক সম্পর্কটাকে ঠিকঠাকভাবে যদি বিশ্লেষণ করা হয়, আরো দুটো বিষয় সেখানে পাওয়া যাবে, যে তাহলে সামাজিক সম্পর্ক মুখ্য বিষয় দুটো পাওয়া যাবে, কি একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা এবং সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। যে একই বাগানে দুজন ব্যক্তি ঘুরছে, কিন্তু যদি একে অপরের সম্পর্কে সচেতন না হয়, উদ্দেশ্য সম্পর্কে মানে এক উপস্থিতি সম্পর্কে, এবং যদি একে অপরকে ওয়েলকাম না জানায়, যদি পুরোটাই আলাদা আলাদা ঢুকলো, একে অপরের সঙ্গে সম্পর্কে সে উপস্থিতি সম্পর্কে সচেতনই হলো না, নিজের নিজের মতো ঢুকলো বেরোলো, এটা সামাজিক সম্পর্ক হলো না। যদি একে অপরের সঙ্গে কি হয়, তারা একে অপরের উপস্থিতি সম্পর্কে সচেতন হয় এবং একজন আরেকজনকে অভিবাদন ওয়েলকাম জানায়, তো সেই ক্ষেত্রে কি হবে, সূত্রপাত ঘটে। তাই বলছেন কি সামাজিক সম্পর্ক পুরোপুরি একটা মানসিক ব্যাপার। তো গিডিংস এবং পুলেও এটাকে সমর্থন করছেন অবশ্যই। এরপর মানসিক ব্যাপারটাকে গিডিংস এবং পুলে আরেকটু বৃদ্ধি করে সমমনোভাব বা সমচেতনা, আমরা বোধ বা আমরা চেতনা, এই জায়গায় নিয়ে যাচ্ছে, যে প্রত্যেকের মধ্যে একটা সমমনোভাব, যে আমরা এক, আমরা সবাই এক, এই যে ভাব, সেটা গিডিংসও বলছেন একই কথা, কুলেও বলছেন একই কথা। এরপর গিডিংস বলছেন কি, যে সমাজ হলো সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে এবং সেজন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কাজ করে, নিজেদেরকে সমমনোভাবাপন্ন বলে জানে এবং একটা কোনো নির্দিষ্ট স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কাজ করে, মানে একটা সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য ধারণা এটা থাকছে। তো নিজেদেরকে মনোভাব সম্পন্ন রূপে জানে, মানে কি একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা, সেটাও থাকছে। আরেকটা কি বলা হলো, সাধারণভাবে মানে সমবেতভাবে কোনো স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা বা কাজ করে, মানে কি যে সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। দেখো দুটো বৈশিষ্ট্য এর মধ্যে থাকে, তাহলে কি অবশ্যই যে তাদের যে সম্পর্ক সেটা অবশ্যই সামাজিক সম্পর্ক। এরপর এই সামাজিক সম্পর্ক বিভিন্ন প্রকারের হতে পারে, বহু বিচিত্র, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যক্তিগত, নৈবাত্তিক, বন্ধুত্বমূলক, বিদ্বেষমূলক,
অনেক কিছু হতে পারে। আর কি, এই সমাজ যে শুধুমাত্র মানুষেরই সেটা নয়, মনুষ্যেতর প্রাণীদেরও কিন্তু এই সমাজ থাকতে পারে। মানে সমাজ আছে, সব পিপিলিকা থেকে শুরু করে পশু পক্ষী সবারই কিন্তু হ্যাঁ এই সমাজ বর্তমান। কিন্তু সমাজটা হ্যাঁ সেই সামাজিক সম্বন্ধটা সেটা তোমার বিভিন্ন রকমের হতে পারে, সেই সামাজিক সম্পর্কের গভীরতা ভিন্ন হতে পারে, গভীরতার পার্থক্য হতে পারে, কিন্তু এই সামাজিক সম্পর্ক, সামাজিক সম্বন্ধ মোটামুটি মানুষ ছাড়াও মনুষ্যতর প্রাণীদের মধ্যেও বর্তমান থাকে। আরেকটা কি বলা হচ্ছে যে এই সামাজিক সম্পর্ক শুধু কি সহযোগিতা সহমর্মিতার সম্পর্ক নয়, এই সামাজিক সম্পর্ক কি বলে শত্রুতা বা বিরোধিতার মানে এই সামাজিক সম্পর্কের মধ্যে শুধুমাত্র যে বন্ধুত্ব থাকবে সেটা নয়, শত্রুতা এবং বিরোধিতাও থাকতে পারে। কি শত্রুতা এবং বিরোধিতা এটা কি মুখ্য সামাজিক সম্পর্ক নয়, মুখ্য সামাজিক সম্পর্ক এই পর্যন্ত হলো আমাদের সম্প্রদায়। তো সমাজ সম্পর্কে প্রবলেম থাকলে বলতে পারো। একটা সমাজের মধ্যে সম্প্রদায় আবার এই কথাটা ইউজ করি, তাই তো? তাহলে সমাজ কাকে বলে সেটা মোটামুটি এই কনসেপ্টগুলো আমরা ইউজ করি, আমরা কথা বলার কিন্তু ধারণা খুব কম জনের আছে যে আসলে এক্স্যাক্টলি কাকে বলে, এক্স্যাক্টলি কমিউনিটি কাকে বলে, এক্স্যাক্টলি ইনস্টিটিউশন কাকে বলে, এই সকল ব্যাপারগুলো সম্পর্কে একদম প্রাথমিক সোশ্যাল ফিলোসফির প্রাথমিক জিনিস এগুলো। তো তাই এগুলো প্রথমেই প্রয়োজন। তো আমাদের প্রথমে সমাজ হলো, দ্বিতীয়তে হবে সম্প্রদায়, কমিউনিটি। কমিউনিটি বা সম্প্রদায়, এই যে কমিউনিটি বা সম্প্রদায় এর সংজ্ঞা কি, প্রথম একটা ছোট যদি সংজ্ঞা বলা হয় বা মানে সম্প্রদায় কাকে বলে, তাহলে মোটামুটি ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে কি, যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে, সার্বিক মানে কি, সংঘবদ্ধ যে জীবন কাটাচ্ছেন তারা তাদের সার্বিক প্রয়োজন মানে তাদের যত ধরনের প্রয়োজন আছে তত ধরনের প্রয়োজন বা তাদের বেশিরভাগ প্রয়োজন, কতিপয় হয়তো মিটছে না সেটা অন্য কিছু ভাবে মেটানো যাবে, কিন্তু তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন মানে বেশিরভাগ প্রয়োজনটাই কি সাধন করার উদ্দেশ্যে, কয়েকটি বিশেষ প্রয়োজনের উদ্দেশ্যে নয়, বিশেষ প্রয়োজনের উদ্দেশ্যে যখন মিলিত হবে তখন সেটা অন্য কিছু, সংঘ সমিতি, তোমার কি বলো অনুষ্ঠান প্রতিষ্ঠান, অনেক কিছু ব্যাপার আছে পরে আমরা দেখব। তো যখন সার্বিক প্রয়োজন সাধনের জন্য মিলিত হবে তখন কি হবে, যে সমাজের সেই অংশকে বলা হবে সম্প্রদায়। সম্প্রদায়, এটা হচ্ছে সম্প্রদায়। তাহলে কি বললাম, যে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন তারা একত্রিত হয় বা একত্রে মিলিত হয় তখন সেই জনগোষ্ঠীকে বলা হচ্ছে কি সম্প্রদায়। একটা জনগোষ্ঠী একই সঙ্গে বাস করছে কি জন্য, তার কারণটা হচ্ছে তাদের জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার বেশিরভাগটাই যেন চলে আসে, তাই তো? বেশিরভাগটাই পূরণ করার জন্য যখন তারা মিলিত হয় তখন কি হবে বলা হচ্ছে না। হ্যাঁ বলো মুনিশ, বলো। হ্যাঁ বলছি, সমাজে দেখো এই কথাটা নেই, সমাজে হচ্ছে যে মূলত সমাজে কিন্তু এরকম কোনো কথা বলা হচ্ছে না যে যখন জনসমষ্টি একসঙ্গে মিলিত হচ্ছে কোনো সার্বিক বা কোনো
বিশেষ কিছু প্রয়োজন সাধনের উদ্দেশ্যে, এরকম ব্যাপারটা নেই। সমাজ যেটা, সমাজ হচ্ছে পারস্পরিক তাদের সম্পর্ক, তাদের দেওয়া নেওয়া, তাই তো? আমরা দেখবে, আমরা ধরো দুটো পাড়ায়, আমরা দুটো বলছি, একটা গ্রামে আমরা বাস করি, তাই তো? গ্রামের মধ্যে যে আমরা সার্বিকটা পুরো আমাদের প্রয়োজন সাধন হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। আমাদের প্রয়োজনের জন্য গ্রামের বাইরেও যেতে হচ্ছে, আমার প্রয়োজনের জন্য কলকাতা শহরের বাইরেও যেতে হচ্ছে, আমার প্রয়োজনের জন্য আমার সম্প্রদায়ের যেটা বলা হয়েছিল যে সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হওয়া, সেটা শুধুমাত্র নয়, শুধুমাত্র ওটা নয়। সমাজে কি বলা হচ্ছে, সমাজে ওই প্রসঙ্গ বাদ দিয়ে বলা হচ্ছে যে কি, একে অপরের যে পারস্পরিক সম্পর্ক, একই জায়গায় বসবাসকারী, তাই তো? তো মানুষের মধ্যে কি, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, দেওয়া নেওয়ার সম্পর্ক। সেই পারস্পরিকটা, সেটা বৈরী সম্পর্কও হতে পারে, আমাদের পাড়ায় পাড়ায় ঝামেলাও হয়, কিন্তু আমরা একই গ্রাম বা একই অঞ্চল, একই শহরের মানুষ। তো এই পারস্পরিক দেওয়া নেওয়া, পারস্পরিক উপস্থিতি বোধ, হ্যাঁ, এবং পারস্পরিক যে মানসিক সম্পর্ক, ধরো এরকম একটা উদাহরণ দিই, যে ধরো এরকম দিলাম যে মালদার পাহাড়ি সম্প্রদায়, পাহাড়ি সম্প্রদায় আমরা বলি, তাই তো? এরকম বলি যে আমরা কোথা থেকে এসেছি, পাহাড়ি, আমরা বা এরকম বলে যে আমরা পাহাড়ি সম্প্রদায়। কিন্তু পাহাড়ি সম্প্রদায় হতে পারে না, পাহাড়ি সমাজ হয়। তাদের দেখবে একটা পার্থক্য থাকে, পাহাড়ি সমাজের একে অপরের মধ্যে টান থাকে এবং একে অপরের উপস্থিতি সম্পর্কে বোধ হয় একটা বা ধরো আরেকটা বলছি, যে ধরো আমরা কেউ বাঁকুড়ার লোক, আমরা কেউ মুর্শিদাবাদের লোক, আমরা কেউ কি বলবো পুরুলিয়ার লোক, কেউ 24 পরগনার লোক। আমরা ধরো আমরা বাইরে কোথাও গেলাম, আমাদের পরিচয় হলো যে ও বাঁকুড়ার, ও পুরুলিয়ার, বা ও মালদার, ও মুর্শিদাবাদের। তখন দেখবে আমাদের মধ্যে কি হয়, প্রথম কি আমাদের মধ্যে পরিচয় হয়, একে অপরের সম্পর্কে উপস্থিতি, তাই তো? এবং ওই যে দেখো, যখন পরিচয় হলো যে আমার ওখানের, হ্যাঁ, আমার জেলার বা আমার গ্রামের পাশের গ্রামের বাড়ি, তখন দেখবে আমাদের এরকম বোধটা হয় না যে এটা আমাদের দেশের লোক। সেই অবস্থায় সেটা নয়, আমার দেশের লোক, তাদের মধ্যে একটা আত্মিক টান বা আলাদা একটা টান থাকে যে আমার দেশের লোক বা আমার কাছের লোক হবে অবশ্যই। তো সেটাই বোঝানো হচ্ছে যে সমাজ যে শুধুমাত্র আমার প্রয়োজন সাধনের জন্য সেটা নয়, সমাজে আমার পুরো প্রয়োজন সাধন নাও ঘটতে পারে। বুঝতে পেরেছো? সমাজ শুধুমাত্র একটা মানসিক, একটা আত্মিক সম্পর্ক মাত্র। সেখানে কি মানুষ সঙ্গবদ্ধ হয়, সঙ্গবদ্ধ হওয়ার ফলে কি তাদের মধ্যে মূলত দুটো বৈশিষ্ট্য থাকে। একটা তো আত্মিক, সেটা তো আমরা বলছি একে অপরের সম্পর্কে, সেটাকেও যদি ভাঙি, দুটো জিনিস আমরা পাবো কি না, একটা হচ্ছে একের উপস্থিতি সম্পর্কে অন্যের সচেতনতা, বা একের অন্যের উপস্থিতি সম্পর্কে একের সচেতনতা, মানে কনসাস হয়ে যাওয়া যে আরেকজন আছে, ও আমার এই মানে সম্পর্কে হয় বা পাড়ার এই জায়গায় থাকে, ও এই ব্যক্তি, ও দাদা বা ভাই। আর কি দ্বিতীয় যেটা, একটা লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা, যে আমরা সবাই কিন্তু এই সমাজের অন্তর্ভুক্ত, বা আমরা এই গ্রামের অন্তর্ভুক্ত। হুম। এই সমাজের যে মানসিকতা, সেটা কিন্তু শুধুমাত্র যে হ্যাঁ বৃহৎ একটা সমাজ হতে হবে সেরকম নয়। ওই যে বললাম, পরিবারও সমাজ হতে পারে, একটা অর্থনৈতিক দিক দিয়েও আমাদের সমাজ গঠিত হতে পারে, আমাদের সামাজিক দিক দিয়েও সমাজ গঠিত হতে পারে, আর কি আমাদের রাজনৈতিক, ব্যক্তিগত বা বন্ধুত্বমূলক, বিদ্বেষমূলক সমাজও গঠিত হতে পারে। পারস্পরিক দুটো দেখবে দুটো সমাজ হতে পারে, যে আমাদের ধরো ইউনিভার্সিটিতে রাজনীতির ক্ষেত্রেও দেখবে দুটো সমাজ পাশাপাশি। একটা হচ্ছে তুমি হয়তো এখন যে পার্টি চলছে তাকে সাপোর্ট করছো, তুমি খুব ভালো লোক তাদের কাছে, হ্যাঁ, তুমি ওই জায়গায় একটা ভালো মুখ। আবার হয়তো তাদের বিরোধিতা করছো, একই জায়গায় আছো, দুটো সমাজ। হয়তো তুমি, তোমার ফেস একটা খারাপ মুখ ওখানের মধ্যে, যে না এই ছেলেটা বিরোধী পার্টি করে, দেখবে এইসব ব্যাপারগুলো। তাহলে দুটোর মধ্যে গুলিয়ে ফেললে হবে না, সমাজকে একটা সম্পর্ক, পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্ক হতে পারে, বৈরিতার সম্পর্ক হতে পারে, একটা আত্মিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। সেই সম্পর্কে দুটো আমরা দুটো ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কি,
দুটো ওয়ে বলতে পারি যে এই সেই সমাজের মানে সমাজের বা সামাজিক সম্বন্ধ, পারস্পরিক সামাজিক সম্বন্ধ হবে তখন কখন না, এক নাম্বার যদি তাদের একের উপস্থিতি সম্পর্কে অন্যের সচেতনতা থাকে, দ্বিতীয় একটা সাধারণ একটা সার্বিক একটা লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে ধারণা থাকে, তাই তো, তবে সেটা সমাজ হবে। এইটুকু সমাজের সমাজ হওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে এইটুকু। তার জন্য এরকম নয় যে বিরাট আমার এলাকা হতে হবে, আমার সবকিছু খাওয়া দাওয়া থাকা খাওয়া সবকিছু পড়াশোনা সবকিছু ওর মধ্যে হয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই কনসেপ্টে প্রবলেম হচ্ছে। এরপর দেখো সমাজ একটা হলো, এরপর সম্প্রদায়। সম্প্রদায় বলা হচ্ছে কি সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে, কোনো পার্টিকুলার একটা দুটো চারটে প্রয়োজন সাধনের জন্য নয়, সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন আমরা মিলিত হই তখন সেটা কি, তখন সেটা হচ্ছে সম্প্রদায়, কমিউনিটি, তাই তো। এরপর দেখো ম্যাকাইভার কি বলছেন যে ছোট অথবা বড় যে কোনো এটা হচ্ছে 900 জনসমষ্টির হবে, যে কোনো জনসমষ্টির সদস্যরা, জনসমষ্টি ছোট হতে হবে বড় হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ছোটও হতে পারে বড়ও হতে পারে, যে কোনো ছোট বড় যে কোনো জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা কয়েকটি স্বার্থ সাধনের উদ্দেশ্যে মিলিত না হয়ে সংঘবদ্ধ জীবনের মৌল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয় তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলা হয়। সংঘবদ্ধ জীবনের মৌল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন মিলিত হয়, একটি বা কয়েকটির জন্য নয়। মৌল প্রয়োজন সাধন মানে কি, যে যে প্রয়োজনগুলো না হলে বেঁচে থাকা সম্ভব নয়, বেঁচে থাকার জন্য যা দরকার যে সকল যা কিছু প্রয়োজন হয় সবকিছুই যখন কি যে সাধনের উদ্দেশ্যে সবগুলো লাভ করার উদ্দেশ্যে সবগুলোই পাওয়ার উদ্দেশ্যে যখন মিলিত হয় তখন সেটা কি, তখন সেটা হয়ে গেল সম্প্রদায়। তো এরপর দেখো মৌল প্রয়োজন, বারবার বলছি মৌল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মানে কি, বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান তো বেঁচে থাকার জন্য দরকার, এছাড়াও আরো যা কিছু প্রয়োজন বেঁচে থাকার জন্য, এটা মূল। তো এই সকলগুলো যখন কোনো একটা এই সকলগুলোর উদ্দেশ্যে যখন কোনো জনসমষ্টি মিলিত হয় তখন সেটাকে বলা হচ্ছে সম্প্রদায়। এরপর দেখো যে কোনটা বললাম, হ্যাঁ, মানুষের সমগ্র জীবনটাই সম্প্রদায়ের মধ্যে অতিবাহিত হতে পারে যা অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে সম্ভব হয় না। একমাত্র সম্প্রদায়ের মধ্যেই কি হতে পারে, মানুষের সমগ্র জীবনটাই অতিবাহিত হতে পারে যা অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে হয় না। একমাত্র সম্প্রদায়ের মধ্যে জীবনের সমগ্র জীবনটাই অতিবাহিত হতে পারে। সম্প্রদায়ের মধ্যে মানুষের যাবতীয় সামাজিক সম্পর্কের সন্ধান পাওয়া যেতে পারে। তো কোনো ব্যবসায়িক সংগঠন বা ধর্মীয় সংগঠনে মানুষের সমস্ত চাহিদা পরিতৃপ্ত হতে পারে না। সেখানে কি হয়, ব্যবসায়িক সংগঠনে ব্যবসা হয় বা ধর্মীয় সংগঠনে ধর্মিক দিক দিয়ে উন্নতি ঘটে বা প্রয়োজন সাধন হয়। হ্যাঁ, তো সেজন্য এই সকলকে কি বলা হয়, সংঘ সমিতি, এগুলোকে সম্প্রদায় বলা যায়। সংঘ সমিতি, হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি রেকর্ডিং শুনে নিও। কি বলছিলাম, যে মানুষের সমগ্র মৌল চাহিদা প্রয়োজন বা চাহিদা সাধনের বা প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন মানুষ মিলিত হয় তখন সেটা কি, তখন সেটা সম্প্রদায়। কিন্তু সংঘ সমিতি কি বলবো না, যখন একটা বা দুটো প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয় তখন সেটাকে বলা হচ্ছে সংঘ সমিতি, অ্যাসোসিয়েশন। কমিউনিটি নয়। কমিউনিটি বলবো যখন আমাদের মৌল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন মিলিত হব। ব্যবসায়িক সংগঠন, একটি ধর্মীয় সংগঠন, এটা অ্যাসোসিয়েশন সংঘ সমিতি হতে পারে কিন্তু সম্প্রদায় হতে পারে না।
ব্যবসায়িক সংগঠন, কোনো ব্যবসায়িক সংগঠনে কি করা হয় না, মানুষ কোনো একটি কারণে অর্থাৎ ব্যবসার কারণে মিলিত হয়। ব্যবসা ভালো হবে, ব্যবসা যদি একসঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ হয় তাহলে ব্যবসা ভালো করা যাবে, ইউনিটি দরকার, এই সবের জন্য ব্যবসায়িক সংগঠন। ধর্মীয় সংগঠন, হ্যাঁ, যে ধর্মীয় ভাবে সুগঠিত হওয়া যাবে, ধর্মীয় ভাবে অনেক জ্ঞান পাওয়া যায়, ধর্মীয় ভাবে আমাদের কি বলবো, আমার সাহায্য পাওয়া যাবে, এই জন্য ধর্মীয় সংগঠন, সাহায্য দেওয়া হবে, সাহায্য করা হবে, এইসবের জন্য ধর্মীয় সংগঠন। তাহলে কোনো একটি পার্টিকুলার বিষয়কে নিয়ে বা একটি বা কয়েকটি বিষয়কে নিয়ে যখন কোনো একটি সংগঠন, কোনো একটি জনগোষ্ঠী গড়ে ওঠে, তখন সেটাকে কি বলবো, যে অ্যাসোসিয়েশন বা সংঘ সমিতি। কিন্তু সম্প্রদায় বলা যাবে না। সম্প্রদায় কাদের বলবো না, যখন একটি বা কয়েকটি বিষয়ে নয়, সার্বিক উদ্দেশ্য সাধনের জন্য, আমাদের জীবনের মৌলিক প্রয়োজন সাধনের জন্য যখন মানুষ মিলিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে সম্প্রদায়। আশা করছি বোঝা গেছে। তো এরপর সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য আছে, যে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক সাধারণত প্রত্যক্ষ পরিচয় ভিত্তিক। আর কি, সম্প্রদায় তার সদস্যদের মৌল প্রয়োজন সাধন করে। সম্প্রদায়ের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকে যেখানে সম্প্রদায়ভুক্ত সদস্যরা একত্রে বসবাস করে। একই ভূখণ্ডে পাশাপাশি বসবাস করার জন্য সম্প্রদায়ের সভ্যদের মধ্যে পারস্পরিক সম্বন্ধ বন্ধনের উপস্থিতি, যা সম্প্রদায়কে দৃঢ় ও সুসংহত করে। আরেকটা কি, পঞ্চমত স্বার্থ ও দৃষ্টিভঙ্গির প্রসারতা অনুসারে সম্প্রদায়ের ব্যাপকতা কম অথবা বেশি হয়। তো যাই হোক না কেন, সম্প্রদায় যেখানে সার্বিক প্রয়োজন বা মৌলিক প্রয়োজন সাধন হয়, তো এই সম্প্রদায় ক্ষুদ্র হতে পারে, বৃহৎ সম্প্রদায় হতে পারে, তো মাঝারিও হতে পারে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে যে ক্ষুদ্র সম্প্রদায়, একটি সম্প্রদায় বৃহৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারে, আবার ক্ষুদ্র সম্প্রদায় বৃহৎ সম্প্রদায়ের মধ্যে, বৃহৎ সম্প্রদায় বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে, আবার বৃহত্তর সম্প্রদায়গুলি সর্ববৃহৎ বিশ্ব সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। পরিবারকে যদি সম্প্রদায় রূপে গণ্য করা হয়, শিশুর কাছে পরিবার কি সম্প্রদায়, তো তাহলে পরিবার হচ্ছে কি গ্রাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং গ্রাম সম্প্রদায় কি হয়তো ব্লক সম্প্রদায়, রাজ্য বা জেলা সম্প্রদায়, রাজ্য দেশ সম্প্রদায়, সেই মানে বিস্তৃত করতে করতে বিশ্ব সম্প্রদায় পরিণত হতে পারে। তো মানুষের চাহিদার সংখ্যা যত বেশি বৃদ্ধি পায়, সম্প্রদায় তত বেশি সম্প্রসারিত হতে থাকে। তো সম্প্রদায়ের যে কনসেপ্ট, যে মূলত মানুষের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন কি মানুষ মিলিত হয়, তখন সেই সম্প্রদায় ক্ষুদ্র হতে পারে, বৃহৎ হতে পারে। ক্ষুদ্র পরিবার থেকে শুরু করে বৃহৎ আমরা প্রসারিত করতে করতে একেবারে বিশ্ব সম্প্রদায়ে আমরা মিলিত হতে পারি। তো আরেকটা কি, এই সম্প্রদায়ের ভিত্তি থাকে, যে এই সম্প্রদায় গঠিত হওয়ার জন্য ভিত্তি, তো সেই ভিত্তি কি না, সেই ভিত্তি দুটো, ম্যাকাইভার দুটো ভিত্তির কথা উল্লেখ করেছেন, একটা স্থান বা অঞ্চল, আর একটা সম্প্রদায়গত মনোভাব। তো এই যে তোমার দুটো যে ভিত্তি, প্রথম কি স্থান বা অঞ্চল, আর দুই সম্প্রদায়গত মনোভাব, তাহলে কি প্রথম সম্প্রদায়ের প্রথম যে ভিত্তি, সেটা কি কোন একটা পার্টিকুলার স্থান বা অঞ্চল প্রয়োজন। একটা সম্প্রদায় হতে গেলে পার্টিকুলার স্থান বা অঞ্চল বা তাদের বসবাসের জায়গা, তাই তো। তো অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে যদি নির্দিষ্ট ভূখণ্ডে বাসের কারণে কি হয়, তাদের মধ্যে, সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ঐক্য বন্ধন, তাই তো, সৃষ্টি হয় বেশি। দ্বিতীয়ত সম্প্রদায়গত মনোভাব, তাই তো। সম্প্রদায়গত মনোভাব কি না, যদি নির্দিষ্ট ভূখণ্ড থাকে, সেই নির্দিষ্ট ভূখণ্ডে তো একটা সদস্যদের মধ্যে ঐক্যবন্ধন সৃষ্টি হচ্ছে, এবং দ্বিতীয়টা, এই ভূখণ্ডজনিত দ্বিতীয়টা যে সম্প্রদায়গত মনোভাব, যে বৈশিষ্ট্য, যে সম্প্রদায়ের ভিত্তি, এই দ্বিতীয়টা এই জন্যই যে একই স্থানে বসবাস করার ফলে যে একই রকমের জীবনধারায় তারা অভ্যস্ত হয়ে পড়েছে, তাই তো। এই একই রকমের জীবনধারা সম্পর্কে বোধ বা চেতনা, তাই তো, সেটাই কি সম্প্রদায়গত মনোভাব। তাহলে একই অঞ্চলে বসবাস
এবং একই অঞ্চলে বসবাস করার জন্য একই রকম, সকলের মধ্যে একই রকম বোধ বা চেতনা, এই দুটো খুব ইম্পর্টেন্ট, মানে কি সম্প্রদায়ের দুটো ভিত্তি। একটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান দরকার, আর একটা সম্প্রদায়গত মনোভাব দরকার। তো আবার সম্প্রদায়গত মনোভাবের তিনটে উপাদানের কথা বলা হয়েছে। প্রথমটা কি স্থান বা অঞ্চল বলা হলো, একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস। আর সম্প্রদায়গত মনোভাব কি না, একই অঞ্চলে বসবাসের কারণে একই ধরনের মানসিকতা, তাই তো, একই রকমের তোমার চেতনা, তাই তো। তো একই ধরনের জীবন ধারণা সম্পর্কে কি না সচেতনতা বা চেতনা, এটা হচ্ছে সম্প্রদায়গত তোমার মনোভাব বা মনোভাবগত ভিত্তি। এই মনোভাবগত ভিত্তি বা সম্প্রদায়গত মনোভাব, যেটা হচ্ছে সম্প্রদায়ের ভিত্তির দ্বিতীয় ভিত্তি, সেই দ্বিতীয় ভিত্তি সম্প্রদায়গত মনোভাবের তিনটি উপাদান বর্তমান। সেই তিনটে উপাদান কি, এক হচ্ছে আমরা মনোভাব, আরেকটা কি নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, 3 নম্বর হচ্ছে নির্ভরতা মনোভাব। এই যে আমরা মনোভাব, এই আমরা মনোভাবের আবার তিনটি উপাদান আছে। একটা হচ্ছে আমরা নয়, এটা সম্প্রদায়গত মনোভাবের তিনটে উপাদান। প্রথমত আমরা মনোভাব, যে আমরা সবাই এক, আমরা। দ্বিতীয়ত নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, যে আমরা এই আমরা সবাই এক, তার মধ্যে আমি একজন সদস্য, আমার কি কর্তব্য অকর্তব্য, আমার ভূমিকা কি এখানে, সেই সম্পর্কে কি আমার মনোভাব, মানে সেই সম্পর্কে সচেতনতা। আর নির্ভরতা মনোভাব, যে আমরা প্রত্যেকেই কিন্তু একে অপরের সঙ্গে নির্ভরশীল করি আমরা বেঁচে থাকি, আমরা কিন্তু একে অপরকে ছাড়া আমরা বাঁচতে পারি না, বা একে অপরের মানে কি বলবো, একে অপরকে ছাড়া মানে নির্ভর না করে আমাদের জীবন ধারণ সম্ভব নয়। তাহলে তিনটে বিষয়, যে সম্প্রদায়গত মনোভাবের তিনটে উপাদান, একটা কি আমরা মনোভাব, নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, আর কি নির্ভরতা মনোভাব। তো যাই হোক, এই হল। তাহলে আমরা সম্প্রদায় কি জানলাম, যেখানে সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয়। এবং আরেকটা কি জানলাম, যে এটা কিন্তু সংঘ সমিতি বা অ্যাসোসিয়েশন নয়, অ্যাসোসিয়েশনে গিয়ে একটা বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হওয়া হয়। আর এই সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য দেখলাম, আর কি ক্ষুদ্র বৃহৎ সম্প্রদায় দেখলাম, যে একেবারে পরিবার থেকে শুরু করে আমরা একদম বৃহৎ বিশ্ব সম্প্রদায় আমরা বলতে পারি। আর কি সম্প্রদায়ের ভিত্তি বলেছিলাম, বললাম কি স্থান বা অঞ্চল, একটি নির্দিষ্ট স্থানে বসবাস, এবং সম্প্রদায়গত মনোভাব, যে তাদের কমিউনিটি সেন্টিমেন্ট দরকার। এই কমিউনিটি সেন্টিমেন্ট এটা কি, এটার আবার তিনটি উপাদান বলা হচ্ছে, যে উই ফিলিং আমরা মনোভাব, নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব ফুল ফিলিং, আর নির্ভরতা মনোভাব, যে ডিপেন্ডেন্স। তো এই হলো আমাদের সম্প্রদায়। এরপর কি সংঘ সমিতি বা অ্যাসোসিয়েশন। সংঘ সমিতি এটা কি না, আমরা আগেই বলে দিয়েছি, সংঘ সমিতি হচ্ছে এমন একটা জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্যের জন্য মানুষ মিলিত হয়। অ্যাসোসিয়েশন united for specific purpose, limit number of purpose, এখানে কোনো একটি পার্টিকুলার বা কয়েকটি উদ্দেশ্যের জন্য হয়, তখন কি হয় না, এটাকে বলা সংঘ সমিতি বলা হয়। তো সংঘ সমিতি এমন জনগোষ্ঠী যা সাধারণ স্বার্থ, ওই যে আলোচনা করার সংঘ সমিতি একদিকে এটা বলা হয়। এবং আরেকটা কি, হচ্ছে কি ধর্মীয় প্রতিষ্ঠান, এটা আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন বাইরে বলি, তো সেটা ঠিক। তো যাই হোক, এই ধর্মীয় ব্যবসায়িক সেখানে না, ধর্মীয় প্রতিষ্ঠানে কি হয়, ধর্ম প্রচার, ধর্ম সম্প্রসারণ, ধর্মীয় বিষয়ক সাংস্কৃতিক সম্প্রদায়, ব্যবসায়িক সংগঠন কি ব্যবসাটা ঠিকঠাক পরিচালনা করার জন্য অন্যান্য ব্যবসাদার থেকে বাইরের সংগঠনের দুটি বৈশিষ্ট্য আমরা জনগোষ্ঠীর মধ্যে একে অপরের মধ্যে এই যে এর মধ্যে কি সুনির্দিষ্ট পারস্পরিক সম্বন্ধ
সাধারণ লোক সম্পর্কে প্রত্যেকে সচেতন, সুনির্দিষ্ট পারস্পরিক সম্বন্ধ, একটা কি বলবো খেলার যে প্রতিষ্ঠান, এটা কিন্তু সেই সংঘ সমিতি অ্যাসোসিয়েশন বা আমার আরো বিভিন্ন ধরনের এই নিয়ে গড়ে ওঠা যে কোনো ধরনের প্রতিষ্ঠান, সেটা কিন্তু সংঘ বা বললে ভালো হয়। তো সেটা দুটো আছে, জনগোষ্ঠীর ব্যক্তিদের সুনির্দিষ্ট সম্পর্ক বর্তমান, দ্বিতীয় হচ্ছে সাধারণ লোক সম্পর্কে সচেতন। সাধারণত সবার থাকে যে হ্যাঁ আমার প্রতিষ্ঠান এই জন্য যে আমার এখানে ব্যবসাটা থাকে, আর একটা শুরু করা এই জন্যই যে কি না সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্কের জন্য পারস্পরিক সম্পর্ক আদান-প্রদানটা এই ব্যবসায়িক এই বিষয়, ব্যবসার কি প্রয়োজন কি দরকার বলে ব্যবসা এটা ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও তাই। স্বেচ্ছায় একত্রিত করার জন্য কোনো ক্লাব ইত্যাদি সংঘ সমিতি। সমাজে বসবাসকালে মানুষ এক প্রকার বহু বিচিত্র ধরনের সংঘ সমিতি গঠন করে, বিশেষ করে কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য বা করে। যে কোনো ধরনের মানুষ কি যে কোনো এক বা একাধিক স্বার্থ সাধনের উদ্দেশ্যে যা যেটাতে মিলিত হয় সেটা হচ্ছে সংঘ সমিতি। তাহলে আমাদের তিনটা হলো, একটা সমাজ, একটা সম্প্রদায়, একটা হলো সংঘ সমিতি। তো সংঘ সমিতি আর সম্প্রদায়ের মধ্যে পার্থক্য সেটা মোটামুটি তো আমরা এর আগে কিছুটা বলেই দিয়েছি, এছাড়াও কিছু আছে। তো প্রথমটা হলো যে সম্প্রদায় জীবনের মৌলিক প্রয়োজন বা সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে যখন মিলিত হয় তখন সেটা হচ্ছে সমাজ, সম্প্রদায়। আর দ্বিতীয় সংঘ সমিতি অ্যাসোসিয়েশন কি যখন একটি বা কয়েকটির জন্য যখন মিলিত হয়। আবার কি এখানে তোমার সংঘ সমিতির লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে হবে কিছু, সম্প্রদায়ের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্ট সংঘ সমিতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা গেলেও সম্প্রদায়ের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা যায় না। কেন? আমরা আগেই জেনেছি সম্প্রদায় তো সার্বিক প্রয়োজন, নির্দিষ্ট পার্টিকুলার তো লক্ষ্য থাকে না, সার্বিক প্রয়োজনের জন্য। আর সম্প্রদায় যখন মিলিত হচ্ছে তখন লক্ষ্য বলা যাবেই, হচ্ছে না একটা সংগঠনে। আর কি স্বার্থের জন্য মানুষ চার্চ গির্জা মানুষের ধর্মভাবকে চরিতার্থ করে, বিদ্যায়তন কেবল শিক্ষামূলক আকাঙ্ক্ষা চরিতার্থ করে। কোন সংঘ সমিতি মানুষের সমস্ত হচ্ছে এমন এক যেখানে মানুষের সমগ্র চাহিদা। তো এরপর অথবা সম্প্রদায়, তারপর আছে রাষ্ট্র কি সংঘ অথবা সম্প্রদায়, এই দুটো। তো কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। এটা প্রথম যেটা যে সমিতি সম্প্রদায়, এটা কি রাষ্ট্র সংঘ সমিতি না সম্প্রদায়। একটা যে সম্প্রদায় সমাজ সমাজে আদিবাসী সমাজ ও গন্ড গ্রাম সমাজে পরিবারের মধ্যে সম্প্রদায়ের বিদ্যমান। তো সেই জন্য সমাজে সেখানে কি হয় পরিবারই সব, তাই তো পরিবারই সমাজের যে বৈশিষ্ট্য মানুষ সেটা পরিবারের মধ্যেই পরিতৃপ্তি। তো পরিবারই ক্ষেত্রে সম্প্রদায় জীবনের সার্বিক প্রয়োজন সাধন পরিবারের মধ্যেই সম্ভব হচ্ছে। এসব ক্ষেত্রে পরিবারের মধ্যেই খেলাধুলা জীবিকার পূজা অর্চনার ব্যবস্থা এবং পরিবারকে কেন্দ্র করেই প্রায় সমস্ত জীবনে অতিবাহিত হতে পারে। এই জন্য আদিবাসী সমাজে বিশেষ করে বয়স্কদের কাছে পরিবারের সংগঠন। কেন বিশেষ করে বয়স্কদের কাছে বলা হচ্ছে? পরিবার গণ্ডির মধ্যে আবদ্ধ, এই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ব্যক্তির সমগ্র জীবন অতিবাহিত হতে পারে না। বিভিন্ন স্বার্থ সিদ্ধির জন্য পরিবারের প্রয়োজন হয়, উচ্চশিক্ষার বাইরে যেতে হয়, সংস্কৃতি চর্চার জন্য খেলাধুলার জন্য যেতে হয়, ধর্মীয় আলোচনার জন্য বাইরে যেতে হয়। তো সেই জন্য জন্মের পর
তাকে পরিবারের বাইরে অনেক ক্ষেত্রে যেতে হয়, অনেক সংঘ সমিতির সঙ্গে তাকে যুক্ত হতে হয় জীবনের বিভিন্ন প্রয়োজন সাধনের উদ্দেশ্যে। তাহলে এই ক্ষেত্রে ছোট সমাজ বয়স্কদের কাছে পরিবার একটা অবশ্যই কি সংঘ সমিতি। পরিবার জীবনের সার্বিক প্রয়োজন সাধন করছে না, পরিবার কি করছে, জীবনের কতিপয় প্রয়োজন সাধন করছে। তার জন্য পরিবার বয়স্কদের কাছে কি না একটা সংঘ সমিতি। আদিম সমাজে পরিবার কি সম্প্রদায়, সমাজে সভ্য সমাজে বয়স্কদের কাছে বিশেষ করে এটা কিন্তু একটা সংঘ সমিতি, এটা একটু সম্প্রদায়। তো বিবাহিত নরনারীর কাছে পরিবার কয়েকটি মাত্র আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করে। তো সেই ক্ষেত্রে যৌন কামনা, সন্তান লালন পালন, সাধারণত আশ্রয় কাছে এই পরিবার একটা কিন্তু তো শিশুদের কাছেও এটা কি, এটা একটা সম্প্রদায়। কেন না, যতদিন সে শিশু থাকবে তার শিশুদের সমস্ত জায়গা কিসের মধ্যে হয়, পরিবারের মধ্যে। যতদিন শিশু থাকবে পরিবার কিন্তু এটা সম্প্রদায় নয়, এটা এটা সম্প্রদায় শিশুদের সমগ্র চাহিদায় পরিবার থেকে মানে চাহিদায় মেটে, পরিবার থেকেই মেটে যায় বা পরিবারে থেকেই সাধিত হয়। তো এই সকল কারণে এই যে তোমার পরিবার, এটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সমাজ এর প্রেক্ষিতে এটা কারো কাছে সমাজ, কারো কাছে সম্প্রদায়, সরি কারো কাছে সম্প্রদায় আর কারো কাছে সংঘ সমিতি। কাদের কাছে সভ্য সমাজে তোমার চুক্তি নারী না, এটাই আর কি সমাজ, সমাজ গন্ড সমাজে সেখানে কিন্তু এটাই কি এটা হচ্ছে সম্পদ, এটা সংঘ সমিতি নয়। কেননা তাদের সকলই হয় জীবনের চাহিদা পরিচিত হয়। এরপর হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র সংঘ বলা হয় মানে কি সংঘ সমিতি হয়। তো রাষ্ট্র সংঘ নাকি রাষ্ট্র সম্প্রদায়। তো রাষ্ট্রকে সম্প্রদায় রূপ অন্যতম একটা বলছেন যে সমাজের অন্যান্য সংঘ সমিতির মতো রাষ্ট্র একটি সংঘ সমিতি। তো সব থেকে বিচার করলে রাষ্ট্রকে সম্প্রদায় রূপে বলাই না। কি বলছেন যে রাষ্ট্র অন্যান্য সমিতির মতো একটি সংঘ সমিতি, এটা কিন্তু সম্প্রদায় রূপে করা যায় না। কিছু বা কতিপয় উদ্দেশ্য সাধনের জন্য আমাদের রাষ্ট্র যেরকম একটা রাজনৈতিক চাহিদা এখানে আমার পূরণ হয়। রাষ্ট্রের পরিসর অপেক্ষাকৃত ব্যাপক সংঘ সমিতি রাষ্ট্র মানুষের বিশেষ জন্য রাজনৈতিক সেই রাষ্ট্রকে সবাই রূপে গণ্য করা যাবে না। সম্প্রদায় নিয়ামক একটা সংঘ সমিতি গণ্য করে বা কোন সমিতি সভ্য হয় রাষ্ট্রের সদস্য হয়, বসবাস করে তার নাগরিক সংঘ বা কোন সমিতি প্রকার সামাজিক সমিতি সম্প্রদায়। তো যাই হোক, এই বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের বিভিন্ন রাষ্ট্র সেটা কেন না, রাষ্ট্রে আমরা বাস করি, রাষ্ট্রের মধ্যে বাইরে থেকে কিন্তু এটাকে কি বলেছেন, এটাকে সম্প্রদায় বলেন। যাই হোক, এরপর আছে অনুষ্ঠান আর তারপরে আচার অনুষ্ঠান, এটা আর কোশ্চেন গুলো আমি পরের দিন পড়বো। আজকে এই পর্যন্ত, আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কালকে কোশ্চেন গুলো পড়াবো। ঠিক আছে, তোমরা একটু পড়ে পিডিএফ দিয়ে দেবো, আশা করছি দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে তোমরা আমি ওটা ডাউনলোড করে রেখেছি আমি মেল থেকে, কিন্তু সঙ্গে সঙ্গে পাঠানোর জন্য পিডিএফ করে পাঠাতে দেরি হয়, ওই জন্য আমি যা ছিল পাঠিয়ে দিলাম। ঠিক আছে, বেশ, আজকে কম পড়ালাম, আজকে আমার নিজেরই ভালো লাগছে না, সেটা খারাপ। কালকে বাকিটা করে দেবো যদি পারি, অন্য একটা